আজকের ব্লগটা যে কি বলে শুরু করব আর কি বলে শেষ করব সেটাই বুঝতে পারছি না। এই যে সরস্বতী পুজোর দিন বাজার করতে এলাম, পুরো ব্লগটা তো ভালোই হওয়ার কথা ছিল, কিন্তু শেষটা কেমন হলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, এখনই ভালো আর একটু পরেই যে কি হবে সেটা কেউ জানে না। সেই রকমই ঘটনা কিন্তু আমাদের সঙ্গেও হয়েছে। তো পুরো ব্লগটা দেখো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে শুরুটা এত সুন্দর হলো, বাজার হাট করলাম আগের দিন রাতে। মানে এবার তো সরস্বতী পুজো দুদিন ছিল, তো আমরা রবিবার করিনি, আমরা কিন্তু সোমবারই করেছি। রবিবার সমস্ত কিছু গুছিয়ে রেখে ডেকোরেশন করে সব কিছু খুব ভালো ভালো হচ্ছিল। মানে বলে না লোকে যে এই মুহূর্তে ভালো, এর পরের মুহূর্তেই যে আমরা ভালো থাকবো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো কেন এইরকম কথাটা বলছি, সবটাই বলছি আস্তে আস্তে, কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। রীতিমতো সব জোগাড় যন্ত্র হয়েছে, রবিবার দিন সব ঠিক করে রেখেছি, কারণ সোমবার সকাল সকাল কিন্তু 10টাতেই পুজো শেষ, মানে ভালো মুহূর্ত, সেই জন্য আমরা সোমবারটাই বেছে নিয়েছি ভালো তিথি বলে। রবিবারে মা এলো, তো ভীষণ খুশি, ডেকোরেশন করেছি, ভীষণ আনন্দ সবাই। তো একটা লাইট লাগানো হচ্ছিল, যেহেতু মানে একটু অন্ধকার লাগছিল মায়ের মুখটা, সেই জন্য। তো চলো একবারে সকাল সকাল দেখা করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি, তখন প্রায় 6:30 থেকে 7টা বাজে, কারণ 10টার সময় কিন্তু পুজোর মুহূর্ত শেষ, সেই জন্য আমরা সব তাড়াহুড়ো করে করেছি। 7টা বাজতে বাজতে আমরা স্নান টান সেরে জোগাড় করতে চলে এসেছি, যেহেতু বাড়িতে কেউ নেই। তো অমিত ভেবেই রেখেছিল যে সকাল সকাল উঠে ও হাতে হাতে জোগাড় যন্ত্র করে দেবে। যদিও দিদিদেরকে বলেছিলাম দিদিরা আসবে, মানে আমাদের এই সামনের বাড়ির দিদিরা, ওদের কথাই আজকে বলবো। তো রীতিমতো সব জোগাড় যন্ত্র ভালো করে হয়ে গেছে, পুজোটাও বেশ ভালো করে হলো। কারণ মানে অনেকটা সময় সকাল সকাল আমরা খুব চাপে ছিলাম যে রেডি রেডি করতে পারবো কি না, মানে পুজোটা সময় মতো একদম ঠিকঠাক টাইমে শেষ করতে পারবো কি না। অন্তত মানে শুরু তো করতে হবে 9টার মধ্যে, 8:30টার সময় কিন্তু আসার কথা ছিল পুরোহিত। তো এই যে রুম্পা দিদি চলে এসছে, আগে থেকেই বলে রেখেছিলাম দিদিদেরকে যে আসবে, একটু হাতে হাতে আমার করবে। আর পুজো তো সবাই মিলে করলেই ভালো লাগে, আর যে কোনো অনুষ্ঠানেই ছোট হোক বড় হোক, আমাদের অ্যানিভার্সারি হোক বা যাই হোক, আমরা কিন্তু এই দিদিদেরকে নিয়েই করি। মানে আমাদের আপন কাছের লোক বলতে সব এরাই, মানে দিদিরাই। তো তাড়াতাড়ি করে সব কিছু রেডি হয়ে গেল, ফল বানাচ্ছিল টুম্পাদি, আর রুম্পাদি লুচি টুচি ভেজে দিচ্ছিল, আমি এদিকে লুচি পায়েসটা করে ফেলছিলাম। সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, ঠাকুরের সামনেটাও সব গুছিয়ে রেখে দিয়েছি, মানে এখন শুধু পুরোহিত আসার পালা। কিন্তু তবুও 8:30টার সময় বলেছিল ঠাকুরমশাই আসবে, কিন্তু আস্তে আস্তে একটু লেট করে দিয়েছে। সব জায়গাতেই সরস্বতী পুজো মানে পুরোহিত পেয়েছি, সেটাই মানে বড় কথা। 9টার মধ্যে চলে এসেছিলো, 9:10-এর মধ্যে পুজোটা শুরু করে দিয়েছে। খুব ভালো পুজো হয়েছে সত্যি কথা বলতে। এই বাড়িতে প্রথম সরস্বতী পুজো করলাম, এতটা সুন্দর করে হবে সত্যিই বুঝতে পারিনি। আমাদের বাড়িতে তো পুজো হচ্ছিল, মানে ওই জেঠুদের বাড়িও পুজো করার কথা ছিল, মানে জেঠিমাদের বাড়িতে। এই বর্ণিকে তো চেনোই, আর দিদিদেরকেও চেনো, আমার ব্লগে দেখেছো তোমরা। তো এমনি বর্ণি ছোট্ট করে পুজো করেছে, যেহেতু আমরা পুজো করছি সেই জন্য ভেবেছিল পরের বছর পুজো হবে। সত্যি মানে পরের বছর পুজো, সত্যি পরের বছর পুজোটা কি আদৌ হবে জানি না। রাইকে রেডি করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে, তার মধ্যে রাইকে বসিয়ে রেখেছি ফোনটা দিয়ে, কারণ না হলে ও চুপচাপ থাকবে না, সেই জন্য করতে একটু ফোনটা ওকে দিতে হলো। আর সেইদিকে আমি রেডি হয়ে একদম চলে এসেছি, আর তখন পুরোহিত কিন্তু চলে এসছে। তো পুজো শুরু হয়ে গেছে, বাজা বাজা। সরস্বতী পূজা করবানি ওম ষষ্ঠী ভবন্তু ভবন্তু এবার মাথা প্রণাম করো। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিশালকে। Bye.
অঞ্জলি দিয়ে যজ্ঞটজ্ঞ হয়ে একদম পুজোর শেষ মুহূর্তে সেটা কিন্তু রায়ের হাতে খড়ি হচ্ছে। আর পুজোটা শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গেছে, মানে তিথি পার হয়ে গেছিলো। কিছু করার নেই, যেহেতু শুরু হয়েছে তাই ওটাই মানে তিথিটা এতটাই তাড়াতাড়ি। আর পুজো করতে তো অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেই যাবে, তাই না? তো বেশ ভালোই হলো। আর রায় কিন্তু মানে হাতে খড়ি দেওয়ার পর থেকেই ও স্লেট পেন্সিল নিয়ে বসে গেছে পড়াশোনা করতে। আমি বলছি হ্যাঁ, এখন তো স্লেট নিয়ে বসছেই, কিন্তু যখন সত্যি সত্যি বসার সময় হবে তখন কিন্তু আর রায়কে খুঁজে পাওয়া যাবে না। তো এটা নিয়েই সবাই হাসাহাসি করছিলাম। শেষ পর্যন্ত রায় ওর বাবার হাতেই লিখছে, কারণ ঠাকুরমশাইয়ের ওখানে গিয়ে মানে কাঁদো কাঁদো ভাব হয়ে গেছিলো, চোখ পুরো লাল লাল। তখন ওর বাবার কোলেই লেখালো। আর মা বাবাই তো আসল, বাবা লেখালেই হলো। তো এটা নিয়ে দেখো তারপর থেকে কিন্তু বসে পড়েছে লেখালেখি করতে, বিদ্যা দেই মা সরস্বতী। আর যখন সত্যিই পড়াশোনার সময় হবে তখন যে কি করবে দেখলাম না। রায় আর পড়াশোনা ছাড়বে না, পড়াশোনা নিয়েই বসে আছে। আর এই দিকে হচ্ছে এমন করে বসেছে, এখানে বসেই ও লিখবে আবার প্রসাদও খাবে। তো এইরকম করে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি এসছে। তো সরস্বতী পুজোর ছোটো ভ্লগ তো আগেই দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো সবাই। তো প্রসাদ টসাদ দেওয়া হলো, দিয়ে রায় কিন্তু আর জামা কাপড় ছাড়বে না, এই শাড়ি পরে সব মানে থাকবে সবসময়। দেখো মানে শাড়ি পরেও এখন স্কুটি চালাবে, বাইক চালাবে, সব কিছুটাই করবে। মায়ের পুজোটা তো ভালো করে হলো, বাট পুজোর পরের দিনটা যে এতটা আমাদের জন্য খারাপ হবে সেটা কিন্তু কখনোই বুঝতে পারিনি। তো সেই দিন রাতে আর বিশেষ করে ব্লগ করা হয়নি। পরের দিন সকালে মায়ের খই দই আছে, আমাদের এখানে পরের দিনও আবার খই দই হয়। সকাল 10টা, আমি সব কিছু রেডি করছি, ঠাকুরমশাই 10:30 11টা নাগাদ আসার কথা, কিন্তু কিছুতেই ঠাকুরমশাই আসছে না। আমার খুব বিরক্তই লাগছিল তখন সেই সময়টায়। দিয়ে আমি রেডি করে একটু ওপরে গেছিলাম কিছু কাজের জন্য। যে ওপরে উঠেছে তৎক্ষণাৎ মামুনি চিৎকার করতে শুরু করলো, স্মৃতি স্মৃতি আসো। আমি ভাবছি কী হলো, কারো অ্যাক্সিডেন্ট হলো নাকি, কেউ পড়ে গেছে, কী হয়েছে? আমি তো ওপরে শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি যে ওই বাড়ির জেঠুর শরীর খারাপ। তো দৌড়ে ছুটে পালালাম, গেলাম ওই বাড়িতে। মানে আমি যে বলছি না, আমার তো লাগছে, মানে খুব খারাপ, মানে ওই দৃশ্যটা আমার মনে হয়ে যাচ্ছে। বললো যে শরীর খারাপ, তো ছুটে গিয়ে দেখছি হ্যাঁ সত্যি সত্যি জেঠু কেমন করছে, হাত পা ছেড়ে দিয়েছে, মানে কেমন একটা করছে, চোখ মুখ সব উল্টে দিচ্ছে, সবাই জল ঢালাঢালি করছে, চিৎকার চেঁচামেচি করছে। মানে কী যে একটা পরিস্থিতি, মানে বলে বোঝানো যাবে না। তৎক্ষণাৎ অমিতকে ফোন করলাম, অমিত অ্যাম্বুলেন্স ডাকলো। তো সবাই ছিল, জেঠুর মেয়েরা বললাম, আমি টুম্পাদি এরাই, এই জেঠুই আমাদের সামনের বাড়ির জেঠু। তো তখনই অ্যাম্বুলেন্সে নিয়ে যেয়ে বহরমপুর নিয়ে যাওয়া হলো। মানে আমার এখন হাত পা কাঁপছে, বলছি যে মানে তখন আমি কোনো রকম পুজোটা সারলাম। তখনই পুরোহিত এসছে যে পুজোটা তো সারতে হবে, পুজোটা সেরে আমাদের আবার ঠাকুর বরণ করতে হয় বিসর্জনের আগে। তো আমি তাড়াতাড়ি বরণটাও সেরে দিলাম। মানে তখন আমার মাথায় কিছু কাজ করছে না, হাত পা কাঁপছে, কী করব বুঝতে পারছি না। কোনো রকমই পুজোটা সারলাম হলো। তো পুজোটা কোনো রকম সেরে তাড়াতাড়ি সব মানে বরণ টরণ করে সবাইকে প্রসাদ দিলাম আর সব কিছু গুছিয়ে। তখন তো আর মন নেই, আর খেতে বসবো। খেতে বসেছি কি না, মানে আমি ফোন করেছি, খুব টেনশন হচ্ছে, তো খেতেও পারছি না। তখনই শুনতে পেলাম যে জেঠু আর নেই। মানে সেই মুহূর্তটা কি বলবো, সত্যি খুব খারাপ। আর ভিডিও করা হয়নি, আর কী বা ভিডিও করবো, সেই পরিস্থিতিটা বুঝতেই পারছি। চোখের সামনে এরকম করে যেতে আমি কাউকে কখনোই দেখিনি। তো সত্যি খুব খারাপ ব্যাপার। আর এই জেঠুর শেষ যাত্রা, তাই জন্য একটু ভিডিও করেছিলাম আমি সবাইকে, যেন সবাই দেখতে পায়।
ওই জন্যই মানে এইরকম পরিস্থিতি আমি কখনো চোখে দেখিনি তো, মানে সেই জন্য ভালো মানুষ যে চোখের সামনে এভাবে শেষ হয়ে যায় সত্যি অবাক করা ঘটনা। প্রথম দেখলাম আর মানুষকে চোখের সামনে হারিয়ে ফেললাম, এরকম একটা পরিস্থিতি সত্যি খুব ভাবা যায় না, খুব বাজে ব্যাপার, খুব মর্মান্তিক ঘটনা। ভালো মানুষ ছিল, সব আমাদের বাড়ির প্রসাদ খেলো, আগের দিন সব অঞ্জলি দিল, সব কিছু করলো, তারপরের দিন আর তিনি নেই। এটা মানাটা খুব কষ্টর ব্যাপার। আর রাইকে প্রচুর ভালোবাসতো, আমাদেরকে আমার সঙ্গে সকাল বিকাল কথা বলতো। তো কি বলবো, আর কিছু বলার নেই। এই ভিডিওটা করছি আমি ঠিকই, একে জানিয়ে দিলাম, অনেকেই তো মানে জানে না, যারা আমার ভিডিওটি দেখে। আমাদের তো এখন অসুস মানে পালছি, আর মোটামুটি 10-12 দিন হয়ে গেছে, আর কয়েকদিন পরেই কাজ। আর এটা পরের দিন সকালবেলা আমাদের ঠাকুর তো আমরা ধরতে পারবো না, সেই জন্য সবাই মিলে বিসর্জন করে দিল। যেটুকু কী হয়েছিল মানে 2 দিন আগেও পড়ে গেছিল, তো ভালো ডাক্তার দেখাতে যাবে, কিন্তু সেই সময়টুকু আর দিল না। হয়তো ব্রেন স্ট্রোকই হয়েছিল। আর মানে কি বলবো, সঙ্গে সঙ্গেই উনি মারা গেছেন, সময়ও দেননি যে চিকিৎসা করার। নিয়ে যে হাসপাতালে নেওয়ার আগেই তিনি হচ্ছে মারা গেছেন, সেটাই শুনলাম। আগের দিনে যে মানুষটা ভালো ছিল, আমাদের বাড়ি অঞ্জলি দিল, প্রসাদ খেলো, আর পরের দিন মানুষটা নেই, সেটা ভাবাই যাচ্ছে না। কিন্তু সব কিছু পরিস্থিতি মেনে নিতে হবে সবাইকেই। সবটাই তো ভগবানের ইচ্ছে, যার যখন যেটা ভগবান চাইবে সেটাই করবে হয়তো। জীবনটা তো কারো থেমে থাকবে না, চলতেই হবে, সব কিছুই চলবে, কিন্তু খারাপ লাগাগুলো থেকেই যাবে, এটাই তো। ঠিক আছে, দেখা যাক। আর জেঠুর কাজ সামনেই, তো যদি পারি কিছু ভিডিও দেখবো শেয়ার করতে। আর কদিন থেকে আর মন মানসিকতাও ভালো নেই যে ভিডিও করব, কিছুই তেমন ভিডিও করা হয়নি। অ্যানিভার্সারি ভিডিওটাও দেওয়া হয়নি, কিন্তু অ্যানিভার্সারি থেকে অবাক করা ঘটনা কি জানো, তোমাদের সঙ্গে এই অ্যানিভার্সারি ক্লিপটা শেয়ার করছি। আর এই ভিডিওটা দেখে সত্যি মানে খুব খারাপ লাগছে। জেঠু আমাদের বাড়ি ওই দিন এসেছিলো, আমরা ভেবেছিলাম বাইরে অ্যানিভার্সারি করবো, কিন্তু আমরা কীভাবে আবার বাড়িতেই করলাম। জেঠু জেঠিমাকে বলেওছি, সব ছেলেপেলে বলেছিলাম, এমনি কাউকে বলিনি। আমাদের সামনের বাড়ি দেখে আমাদের নিজেদের লোকেরা, তো জেঠি জেঠিমাকে বলেছিলাম শুধু, আর কাউকে বলিনি। আর সব বন্ধুরা এরাই। তো লাস্ট আশীর্বাদটা জেঠু করে গেল হয়তো। এই ভিডিওটা দেখে আর সত্যি খুব খারাপ লাগছে। অমিত তো ভিডিওটা দেখতেই চায় না, ও মানে অমিত তো ছেলে, অতটা প্রকাশ করতে পারে না, কিন্তু ওর খুব খারাপ লেগেছে। আর সব থেকে বড় কথা, রাইকে ভীষণ ভালোবাসতো। সকালবেলা বিকেলবেলা রাই 3বার ওদের বাড়ি যেত, জেঠু এটা ওটা দিত, ডেকে খাওয়াতো। তো ঠিক আছে, চলো, আর কি বলবো, ভালো থেকো সবাই।